আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে মৃদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ বিস্কুট সংবাদ শিরোনাম। করোনায় কাজ হারানোদের প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে টাকা নিয়ে ব্যবসার পরামর্শ, শুধু বিদেশে না ছুটতে প্রধানমন্ত্রীর আহ্বান। দেশে করোনার সংক্রমণের হার কমছে, ইনফ্লুয়েঞ্জা সহ অন্যান্য মৌসুমী ভাইরাসে আক্রান্ত হওয়াকে কারণ মনে করেন বিশেষজ্ঞরা। সরকারের টানা এক যুগে দেশ উন্নয়নের রোল মডেল হয়েছে মনে করে আওয়ামী লীগ, প্রাতিষ্ঠানিক গণতন্ত্র দৃশ্যমান মন্তব্য। এবং মহিষী কথা সাহিত্যিক রাবেয়া খাতুন সৃষ্টির মাঝে বেঁচে থাকবেন বলে বিশিষ্টজনদের আশা, শোক বইতে শ্রদ্ধা জানিয়ে লেখা ও স্মৃতি সংরক্ষণের তাগিদ। এছাড়াও সোশ্যাল ইসলাম ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে যা থাকছে। নতুন বছরে ভিন্ন আঙ্গিকে বই উৎসবের খবর। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। বিদেশ যেতে ইচ্ছুকদের কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও রিক্রুটিং এজেন্টদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক অভিবাসী দিবসের আলোচনায় অর্থ উপার্জনের জন্য অন্ধের মতো বিদেশে না ছুটতে বলেছেন প্রধানমন্ত্রী। করোনা মহামারীতে কাজ হারানো প্রবাসীদের প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে টাকা নিয়ে ব্যবসা করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। নীলাদ্রি শেখরের রিপোর্ট। এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত বিশ্বের বিভিন্ন দেশে প্রায় 1 কোটির বেশি বাংলাদেশি কাজ করছে। বাংলাদেশের উন্নয়নশীল অর্থনীতির জন্য তো বটেই, বিশেষ করে করোনা মহামারীতে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে সহায়ক ভূমিকা রেখেছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। মুজিব বর্ষের আহ্বান, দক্ষ হয়ে বিদেশ যান, এমন প্রতিপাদ্যে আন্তর্জাতিক অভিবাসী দিবস 2020-এর অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী জানান, প্রবাসীদের কল্যাণে 700 কোটি টাকা প্রণোদনা ঘোষণা করা হয়েছে। যারা যেতে চান তারা কিন্তু প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ পেতে পারেন। ইতিমধ্যে যারা ফিরে এসেছেন, আমি জানি যে অনেকে কাজ হারিয়ে সমস্যা পড়েছেন, তবে তাদের বলবো যে যারা যখন অনেকেই বাইরে কাজ করেছেন, তখন বিদেশ থেকে রেমিটেন্স পাঠিয়েছেন, কেউ ছোটখাটো ব্যবসা শুরু করেছেন, আর এখনো আপনাদের সে সুযোগ আছে। আপনারা প্রবাসী কল্যাণ ব্যাংকের থেকে টাকা নিয়ে নিজেরা ছোটখাটো ব্যবসা করতে পারেন, নিজের পায়ে দাঁড়াতে পারেন। কারণ বাংলাদেশেও এখন অনেক কাজের সুযোগ আমরা সৃষ্টি করে দিয়েছি, সেটাই হচ্ছে সবথেকে বড় কথা। জনশক্তি রপ্তানির ক্ষেত্রে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানগুলোকে আরো দায়িত্বশীল হতে বলেছেন সরকার প্রধান। যারা বিদেশে যেতে চায় তাদের কর্মসংস্থান ঠিকমতো হচ্ছে কিনা, তাদের নিরাপত্তা ঠিকমতো আছে কিনা, বিশেষ করে আমাদের মেয়েরা যারা যায় তাদেরও নিরাপত্তার বিষয়টা, এটা সকলকেই লক্ষ্য রাখতে হবে। সেই জন্য এই ক্ষেত্রে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যারা কর্মরত বা বিদেশে কর্মী প্রেরণে যে সমস্ত সংগঠনগুলি আছেন, তাদেরকে আমি এইটুকু অনুরোধ করব যে আপনাদেরকে দায়িত্বশীলতার ভূমিকা পালন করতে হবে। ভাবি যে বিদেশে গেলে বোধহয় অনেক অর্থ উপার্জন করবে, সেখানে কিছু কিছু দালালের খপ্পরেও অনেকে পড়ে অন্ধকার পথে পা বাড়ায়। সেখানেও আমি তাদেরকে বলবো যে আপনারা এই ধরনের পরিস্থিতির শিকার হবেন না। এখন আমাদের দেশে কাজেরও যেমন অভাব নেই, খাবারেরও অভাব নেই আল্লাহর রহমতে, কাজে এখন আর এই সোনার হরিণ ধরার পিছনে কেউ দয়া করে অন্ধের মতো ছুটবেন না। আপনারা নিবন্ধন করে তার মাধ্যমে যান, সেটাই আমরা চাই। অনুষ্ঠানে প্রবাসীদের সন্তানদের শিক্ষাবৃত্তির চেক এবং প্রবাসী সিআইপিদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। শীতের সংক্রমণ অনেক বেড়ে যাওয়ার আশঙ্কা করা হলেও দেশে কিছুদিন ধরে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত কমছে। কোনো কোনো বিশেষজ্ঞ বলছেন, এই মৌসুমে ইনফ্লুয়েঞ্জা, প্যারা ইনফ্লুয়েঞ্জা সহ অন্যান্য ভাইরাসে মানুষ আক্রান্ত হওয়ায় করোনা আক্রমণ করতে পারছে না। সংক্রমণের হার 5-এর নিচে নামলে তারা মহামারী থেকে স্বাভাবিক পরিস্থিতি শুরু বলে মনে করতে চান। মিথিলা নাজরিন জানাচ্ছেন বিস্তারিত। শীতে করোনার সংক্রমণ বাড়বে, আগে থেকে এমন পূর্বাভাস দেয়া হয়েছিল।
সে অনুযায়ী প্রস্তুতিও নেওয়া হয় সরকারি সহ সকল পর্যায়ে। কিন্তু ডিসেম্বরের মাঝামাঝি সংক্রমণের হার কমতে থাকে। বর্তমানে তা 10-এর নিচে। এখন পর্যন্ত মোট শনাক্ত 15.71%। অক্টোবরের শেষে যা ছিল 17.48%। বিশেষজ্ঞদের কেউ কেউ মনে করছেন এ সময় প্রকৃতিতে থাকা অন্যান্য ভাইরাস মানুষের শরীরে নতুন ভাইরাস ঢুকতে দিচ্ছে না। ইনফ্লুয়েঞ্জা এ, প্যারা ইনফ্লুয়েঞ্জা 3, তারপরে রাইনো ভাইরাস, জি স্যার, রিসেনসিটিয়াল ভাইরাস, এই 4টা ভাইরাস আমরা পেয়েছিলাম। শীতকালে এই ভাইরাসগুলো আমাদের পপুলেশনের মধ্যে খুব ইনফেকশন হয়। ইন্টারফেয়ারেন্স বলে একটা কথা আছে, অন্য ভাইরাসকে সেখানে ঢুকতে দেয় না, বাধা দেয়, ইন্টারফেয়ার করে। শিশুদের জন্য টিকা না থাকায় তাদের সুরক্ষার ব্যাপারে আলাদাভাবে ভাবার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। এটা যদি 5-এর নিচে চলে যায় তখন আমরা বলবো যে এটা এন্ডেমিক লেভেলে চলে গেছে, তখন আমরা হয়তো বাচ্চাদের স্কুলে দেওয়ার চিন্তা করবো। কিন্তু একটা এর মধ্যে একটা অসুবিধা হয়েছে কি, যে ভ্যাকসিনটা এখন পৃথিবীতে পাওয়া যাচ্ছে, সেই ভ্যাকসিনটা কিন্তু বাচ্চাদের জন্য না, বাচ্চাদের মধ্যে ট্রায়াল দেওয়া হয় না, সুতরাং বাচ্চা এবং প্রেগনেন্ট মাদারদের জন্য এটা ভ্যাকসিন অ্যাপ্লিকেবল না। এখন চিন্তা করতে হবে যে আমরা বাচ্চাদের জন্য বাচ্চাদেরকে না ভ্যাকসিন দিয়ে স্কুলে পাঠাবো কিনা, এখানে কিন্তু চিন্তা করতে হবে। বস্তি এলাকায় করোনা ভাইরাসের সংক্রমণ কম হওয়ার পিছনেও অন্যান্য ভাইরাসের উপস্থিতিকেই কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞদের অনেকে। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। করোনা ভাইরাস মহামারী ঠেকাতে ভ্যাকসিনের নিশ্চয়তার জন্য একাধিক সূত্র ধরে এগোনোর পরামর্শ দিয়েছে কোভিড-19 নিয়ন্ত্রণ জাতীয় কমিটি। স্বাস্থ্যমন্ত্রীও বলছেন, ভারতের সেরাম ইনস্টিটিউট এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স ফ্যাসিলিটিজের বাইরেও ভ্যাকসিন উৎপাদনকারী বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠানের সাথে যোগাযোগের চেষ্টা চলছে। জানাতে পাকা রিপোর্ট। এই মুহূর্তে বাংলাদেশ যে ভ্যাকসিনটি আগে পাওয়ার আশা করছে সেটি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার তৈরি করা করোনার টিকা। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে 1.5 কোটি মানুষের জন্য এই ভ্যাকসিনের 3 কোটি ডোজ পাওয়ার কথা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স সুবিধার আওতায় আরও কিছু ভ্যাকসিন পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে প্রয়োজন আরও অনেক বেশি। এই অবস্থায় স্বাস্থ্যমন্ত্রী তার নিজ এলাকা মানিকগঞ্জে সম্প্রতি সাংবাদিকদের সাথে মতবিনিময়ে জানান, এই দুটি উৎসের বাইরেও বিভিন্ন পক্ষের সাথে যোগাযোগ করছে সরকার। আমরা আরো ভ্যাকসিন অর্ডার দিব, তার সিদ্ধান্ত হয়ে গেছে, যাতে কিনা আমাদের কোনো লোক ভ্যাকসিন পাওয়ার বয়স হয়েছে তাদেরকে আমরা ভ্যাকসিন দিব। আমরা অ্যাস্ট্রাজেনেকার সাথেই কথা বলেছি আরো বাড়তি ভ্যাকসিন পাওয়ার জন্য, এবং আমরা ভ্যাকসিন চায়না থেকেও আমরা অফার পেয়েছি, আবারও অন্য কোম্পানি, যে তারা এখানে ট্রায়াল করতে চায় এবং এখানে ভ্যাকসিন দিতে চায় এবং এখানে তৈরিও করতে চায়। আমি বলেছি যে আপনাদের এই বিষয়ে যত কাগজপত্র আছে, রেলেভেন্ট পেপারসগুলো আমাদেরকে দেন এই বিষয়ে, তারপরে আমি আলোচনা করব। ভ্যাকসিন হাতে আসার আগ পর্যন্ত বিভিন্ন প্রশ্ন থেকেই যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই জন্য আরো দীর্ঘ সময় অপেক্ষা করতে হতে পারে। কোভ্যাক্সের যে ভ্যাকসিন, কোভ্যাক্স একটা সংস্থা ওয়্যার মেড বাই WHO আন্ডার দি গাইডেন্স অফ WHO। বাংলাদেশের জন্য 20% রাখা আছে, এখনো আছে, এবং বাংলাদেশ ইনশাল্লাহ পাবে। তাদের যে চাহিদা, কাগজপত্র এবং অন্যান্য বিষয়গুলো অল উই হ্যাভ কমপ্লাইড উইথ অ্যান্ড সাপ্লাইড। কাজে ওটা মে-জুনে আসবে, তখন আমরা ওটা কি করব। কখন আসবে না আসবে এগুলা তো গভর্নমেন্ট ওগুলা ব্যবস্থা করবে। আমরা শুধু বলেছি যত তাড়াতাড়ি আসে ততই ভালো, এবং মোর দ্যান ওয়ান সোর্স, একটা সোর্স না, একটার বেশি সোর্স। কারণ একটা সোর্স অনেক সময় অসুবিধা হতে পারে, তাহলে আরেকটা সোর্স থেকে নেব, এইরকম আর কি। গভর্নমেন্ট এক্সপ্লোর করবে এটা। অনেক কয়টা, 5টা না 6টা আছে WHO যেগুলোকে অ্যাপ্রুভাল দিয়েছে, তো ওর মধ্যে দেখবে। ভ্যাকসিন উৎপাদনে এগিয়ে থাকা বিভিন্ন দেশের সাথে সরকারকে চুক্তি করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বলছেন, বিশ্বমানের প্রতিষ্ঠানগুলোর ভ্যাকসিনের ট্রায়ালের সুযোগ নেওয়া উচিত হবে। জান্নাতুল বাকা, চ্যানেল আই, ঢাকা।
ভাষাঞ্চরে উন্নত নতুন জীবনের মাঝেও নিজ জন্মভূমি মিয়ানমারের কথা ভুলে যাননি রোহিঙ্গারা। তারা বলছেন, নিরাপত্তা ও নাগরিকত্ব নিশ্চিত হলে একেবারেই ফিরে যেতে চান রাখাইন রাজ্যে। এই সময়ের মাঝে সন্তানদের সুস্থ স্বাভাবিক জীবনে গড়ে তুলতে ভাষাঞ্চরে বাস করতে চান তারা। ভাষাঞ্চর থেকে ফিরে জয়দেবের ভিডিও চিত্রে সামিয়া রহমান প্রেমার রিপোর্ট। যুদ্ধ, সহিংসতা আর নিপীড়নের শিকার হয়ে ভিটেমাটি ও পরিবার ছেড়ে পালিয়ে বাঁচা মিয়ানমারের সেনাবাহিনীর গুলিতে 2017 সালে বাবাকে হারিয়েছেন হামিদুল্লাহ। মরদেহটাও খুঁজে পাননি বাবার। সব ছেড়ে স্ত্রী ও 3 সন্তানকে নিয়ে সীমান্ত পাড়ি দিয়ে ঠাঁই হয় বাংলাদেশে। এমনকি একটা ঘর বাড়ি নেই, ওখানে কেউ থাকবে, অনেক কষ্ট করে তখন আমরা চলে আসি। চলে আসার পরে সাপোর্ট দিবে বাংলাদেশের লোকজন গিয়ে আমাদেরকে কাপড় চোপড় দেয়, অনেক তারা খাবার দাবার দেয়। মিয়ানমার সেনাবাহিনীর গণহত্যায় স্বজনদের হারিয়েছেন আবু তাহের ও সেনোয়ারা পরিবার। চারিদিকে গুলির শব্দ ও মানুষের আর্তনাদের মাঝে 5 ছেলে মেয়ে নিয়ে পালিয়ে বাঁচেন। কক্সবাজার ক্যাম্পে রোহিঙ্গাদের কোন্দলের মাঝে আবারও অনিরাপদ হয়ে উঠেছিল তাদের জীবন। খুশি লাগে, রাজ্য হনো ডর নাই, আর তুই আলারে ইথান আড়ালে রাজ্য মাইতো আইব হাইট আইব, ডর নাই। কক্সবাজারে যে ভয়টা ছিল সেই ভয়টা এখানে নাই। এখানে চিন্তা ছাড়া আর গুঞ্জায় ফেরিস। উন্নত ও বিলাসী জীবন থাকায় রোহিঙ্গারা ফিরবেন না নিজ জন্মভূমি মিয়ানমারে। বিভিন্ন মহলে এমন প্রচারের সত্যতা পাওয়া যায় না রোহিঙ্গাদের মুখে। ভিটেমাটি আর ফেলে আসার সব স্মৃতি আজও তাড়িয়ে বেড়ায় তাদের। তো চাই ফিরতে চাইলে তো কি যাই পারি না, এখন তো যুদ্ধ চলতে আছে, এই জন্য যাই পারি না। মনে পড়ে বাংলাদেশত জেরিমা গরিয়রে স্বাধীন করি রাখতে হেরিমা গরিয়রে আর দেশত যদি রাখিলে আর যদি নিরাপত্তায় ফারি দুং না ফাইদে হতে গেলে আর দেশত আর যাই। আপনার বাংলাদেশি, আপনাদের কার্ড আছে, আমাদের তো কিছু নেই, আমাদের কোনো দেশও নেই, কিছু নেই। আমাদের দেশ তো একটা মিয়ানমার, আমরা ওইখানে জন্ম, আমাদের দাদা পাদদাদা ওইখানে জন্ম। রোহিঙ্গাদের প্রথম দফা এখানে স্থানান্তরের ঠিক আগ মুহূর্তে বিবৃতি দিয়ে আপত্তির বিষয়গুলো তুলে ধরে জাতিসংঘ। তবে জাতিসংঘকে সাথে নিয়েই এখানে থাকা রোহিঙ্গাদের উন্নত জীবনমান নিশ্চিতের পাশাপাশি রাখাইন রাজ্যে তাদের টেকসই প্রত্যাবাসন করতে চায় সরকার। 2 দফায় এই স্থানান্তর প্রক্রিয়ার পর এ পর্যন্ত নতুন কোনো অবস্থান জানায়নি জাতিসংঘ ও আন্তর্জাতিক মহল। সামিয়া রহমান প্রিমা, চ্যানেল আই, ঢাকা। আওয়ামী লীগ সরকারের টানা 1 যুগ পূর্তি হলো। দলের নেতারা বলেছেন, বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিক রূপ দৃশ্যমান। দলমত নির্বিশেষে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তারা। ওবায়দুল রশিদের রিপোর্ট। আমি আইন অনুযায়ী সরকারের 2008 সালের জাতীয় নির্বাচন থেকে শুরু, এরপর টানা 3 মেয়াদে বিপুল ভোটে বিজয়ী হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আওয়ামী লীগ। এই মেয়াদে ক্ষমতায় আসার পর বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের চ্যালেঞ্জ মোকাবেলা করছে সরকার। সরকারের 1 যুগ পূর্তিতে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অনলাইনে যোগ দেন দলের সাধারণ সম্পাদক। তিনি বলেন, দেশের মানুষের পাশে যতক্ষণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন ততক্ষণ কোনো অপশক্তি পিছিয়ে দিতে পারবে না। সরকারের ধারাবাহিকতা গত 12 বছরে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির সকল সূচকে যুগান্তকারী মাইলেজ ফলক স্পর্শ করেছে। বাংলাদেশ আজ বিশ্বসভায় উন্নয়নের রোল মডেল। অর্থনীতি ও আর্থসামাজিক ক্ষেত্রে বেশিরভাগ সূচকে দক্ষিণ এশিয়া সকল দেশকে ছাড়িয়ে অগ্রগতির অভূতপূর্ব স্মারক বহন করছে। দেশের গণতন্ত্রকে এগিয়ে নিতে বা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে অর্জিত হয়েছে দৃশ্যমান সফলতা। তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সচিবালয়ে অনুষ্ঠানে বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই বাংলাদেশ একের পর এক উন্নয়নের মাইল ফলক স্পর্শ করছে। দুঃখজনক হলো সত্য, আমাদের যে এই উন্নয়ন অগ্রগতি বিএনপি সহ তার মিত্ররা দেখতে পায় না। একই সাথে কিছু কিছু প্রতিষ্ঠান এবং ব্যক্তিবর্গ যারা অর্থনীতি নিয়ে গবেষণা করে বলে তারা বলেন এবং মাঝে মধ্যে রিপোর্ট পেশ করেন,
তারাও এই উন্নয়ন অগ্রগতি দেখেন না, যেটি অত্যন্ত দুঃখজনক। আওয়ামী লীগ সরকারের টানা এক যুগ পূর্তিতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল আয়োজন করে স্বেচ্ছাসেবক লীগ। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় দলটির বন ও পরিবেশ বিষয়ক উপকমিটি। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। শোক আর শ্রদ্ধায় প্রখ্যাত কথা সাহিত্যিক রাবেয়া খাতুনকে স্মরণ করছেন বিশিষ্টজনেরা। তারা বলছেন, নিজের অনবদ্য সৃষ্টিতে বেঁচে থাকবেন মহীয়সী গুণী। তার আদর্শ ও চিন্তা চেতনা পৌঁছে যাবে প্রজন্মের পর প্রজন্ম। এজন্য তার লেখা স্মৃতি সংরক্ষণ জরুরি। আফরোজা হাসির রিপোর্ট। লেখালেখি আর সাহিত্য নিয়ে এক জীবন কাটিয়ে দিয়েছেন প্রখ্যাত কথা সাহিত্যিক রাবেয়া খাতুন। সমৃদ্ধ করেছেন বাংলা শিল্প সাহিত্যকে। ব্যক্তি জীবন থেকে শুরু করে সাহিত্যিক রাবেয়া খাতুনের স্মৃতি বিজড়িত নানা ঘটনা নিয়ে লেখায় ছেয়ে গেছে চ্যানেল আই কার্যালয়ে খোলা শোক বইয়ের প্রতিটি পৃষ্ঠা। এ যেন এক শোকগাথা। তার মৃত্যু নেই, তিনি বেঁচে থাকবেন তার কালজয়ী সৃষ্টির মধ্য দিয়ে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের নিম্ন শ্রেণীর দারিদ্র পীড়িত মানুষের জীবনের রূপকার হিসেবে তিনি লেখকদের লেখক, তিনি আন্তর্জাতিক মানের একজন কথা সাহিত্যিক। এটাই সবচেয়ে তার বড় পরিচয়। এবারের বইমেলায় ভারতের আরেকজন বিখ্যাত লেখক সমরেশ মজুমদারের উপন্যাস সমগ্র চতুর্থ খণ্ডটি উৎসর্গ করা হয়েছে রাবেয়া খালার নামে। কিন্তু রাবেয়া খালা সেই বইটি দেখে যেতে পারেন নাই। সেটাই আমার সবচেয়ে কষ্টের এবং দুঃখের বিষয়। শোকাহত বিশিষ্ট জনেরা মনে করেন, রেখে যাওয়া লেখাগুলোর মধ্য দিয়ে রাবেয়া খাতুনের চিন্তা আদর্শ প্রজন্মের পর প্রজন্মে পৌঁছে যাবে। পরিশ্রম, মেধা, মনন, জীবনবোধ, শব্দ সংগ্রহ সব ক্ষেত্রে রাবেয়া খাতুন অসাধারণ ঔজ্জ্বল্যের পরিচয় দিয়েছেন। ওনার লেখনগুলি যদি সুন্দরভাবে সংরক্ষিত হয়, অনুদিত হয় এবং গবেষণা হয় এগুলির উপরে, তাহলে মানুষ, বিশেষ করে তথাকথিত মানুষেরা বিপথে না গিয়ে বরং সুপথে আসবে। যে জীবন সমাজকে, দেশকে, জাতিকে, সমগ্র পৃথিবীকে কিছু দিয়ে যায়, কিছু চিহ্ন রেখে যায়, সেই জীবন মরে না, সেই জীবন চির জাগ্রত থাকে। সারা জীবন সমগ্র কালের কাছে এই জীবন বেঁচে থাকে। রাবেয়া খাতুন তেমনি এক সাহিত্যিক, তেমনি এক মানুষ। রাবেয়া খাতুন থাকবেন নীরবে তার সৃষ্টিকর্মে, বাঙালি পাঠকের হৃদয়ে। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। আফরোজা হাসি, চ্যানেল আই। এবারে আই স্পোর্টস। দর্শক, খেলাধুলার সব আপডেট নিয়ে আজ আই স্পোর্টসে আমাদের সাথে যোগ দিচ্ছেন আদিল আহমেদ শান। যাচ্ছি তার কাছে। শান, ধন্যবাদ রিদিতা আমাকে আই স্পোর্টসের সুযোগ করে দেওয়ার জন্য। শুরু হয়েছে ফেডারেশন কাপ ফুটবলের সেমিফাইনাল রাউন্ড। আয়োজনের শুরুতে থাকছে তারই খবর। চট্টগ্রাম আবাহনীকে ৩-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে উঠল সাইফ স্পোর্টিং ক্লাব। সাইফের হয়ে দুই বিদেশি এমানুয়েল এবং কেনিত ছাড়াও একটি গোল করেন জাতীয় দলের ডিফেন্ডার ইয়াসিন আরাফাত। নিচের দিকে দিয়েছেন ইমানুয়েল আরিওয়াচুকু। এরই সঙ্গে কিন্তু ম্যাচের শেষ বাঁশিটা বেজে গেছে। ফেডারেশন কাপ ফুটবলের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে সাইফ স্পোর্টিং ক্লাব 2017 চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনীকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে বেলজিয়ান কোচ পলপুটের শিষ্যরা। হাতে গিয়ে যেটা জমেছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরুর ৯ম মিনিটেই এগিয়ে যায় তারুণ্য নির্ভর সাইফ। উজবেকিস্তানের সিরাজউদ্দিনের ফ্রিকিক থেকে পাওয়া বল জালে জড়াতে এতটুকু ভুল করেননি নাইজেরিয়ান ডিফেন্ডার এমানুয়েল। শট নিতে দেখলাম, দারুণ শটে বিট করেছেন মোহাম্মদ নাইমকে। ব্রাজিলিয়ান নিক্সন সহ ৩ ফুটবলারের অনুপস্থিতি একেবারেই দুর্বল করে দিয়েছিল অভিজ্ঞ কোচ মারুফুল হকের চট্টগ্রাম আবাহনীকে। প্রতিরোধের চেষ্টা করেও টিকে থাকতে পারেনি বন্দরনগরীর দলটি। ৭২ মিনিটে আবারও পিছিয়ে পড়ে তারা। সাইফের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন আরেক নাইজেরিয়ান কেনিত। ৫ গোল করা এই ফরওয়ার্ডই আসরের সর্বোচ্চ গোলদাতা।
দারুণ একটা গোল করলেন কেনেথ। ৭৬ মিনিটে ঘটে ভয়ঙ্কর ঘটনা। চট্টগ্রাম আবাহনীর অধিনায়ক দিদিয়ের বাজে ট্যাকেলের শিকার হন সাইফের বদলি মিডফিল্ডার আলামিন। লাল কার্ড পেয়ে আইভরি কোস্টের দিদিয়ের মাঠ ছাড়লেও আলামিনকে হাসপাতালে যেতে হয়। ১০ জনের দলে পরিণত হয়ে ম্যাচ থেকেই ছিটকে পড়ে চট্টগ্রাম আবাহনী। নির্ধারিত সময়ের শেষ মিনিটে ম্যাচের তৃতীয় ও শেষ গোলটি করেন দেশীয় ডিফেন্ডার ইয়াসিন। এতেই ফেডারেশন কাপের শিরোপা নির্ধারণী মঞ্চের টিকিট পায় ২০১৬ সালে প্রতিষ্ঠিত ক্লাবটি। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। এবারে ক্রিকেট প্রসঙ্গ। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে আফগানিস্তানের নিচে নেমে গেছে বাংলাদেশ। সবশেষ র্যাঙ্কিংয়ে আফগানিস্তান ৯ নম্বরে, আর ২ পয়েন্ট কম নিয়ে বাংলাদেশ আছে ১০ নম্বরে। করোনা মহামারীর মাঝে আন্তর্জাতিক ক্রিকেট না খেলার কারণে এমন হয়েছে বলে মনে করছে বিসিবি। তবে আশা করছে ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজে আবারও ফর্মে ফিরবে বাংলাদেশ। রিপোর্টে জানাচ্ছেন সাদি মাহমুদ। ২০১৯-এ আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে হারটাই হয়তো কাল হলো বাংলাদেশের জন্য। র্যাঙ্কিংয়ে আফগানদের চেয়েও নিচে নেমে যেতে হলো টিম বাংলাদেশকে। ২০১৮-এর পর বাংলাদেশ যতগুলো টেস্ট খেলেছে একটি বাদে হেরেছে সবকটিতেই। হারা টেস্টগুলোর মধ্যে আফগানিস্তান বাদে প্রতিটি ম্যাচেই আবার ইনিংস ব্যবধানে হার। ২০২০ সালে বাংলাদেশের ৯টি টেস্ট খেলার কথা ছিল, কিন্তু করোনা ভাইরাসে সেটি সম্ভব হয়নি। স্বাভাবিকভাবেই র্যাঙ্কিংয়ে অধপতন। তবে আসন্ন উইন্ডিজ সিরিজ আশা জাগাচ্ছে। র্যাঙ্কিংটা অনেক ক্ষেত্রে অনেক ভ্যালু করে, আবার অনেক ক্ষেত্রে মানে অত ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হয়েছে যে ম্যাচ খেলাটা আমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। সো আমরা যেহেতু টেস্ট খেলতে পারিনি, আমাদের র্যাঙ্কিং তো নিচে নামবেই। বাট এখন যে ওয়েস্ট ইন্ডিজ দলের সাথে যে আমরা খেলবো, তো ইট ডাজেন্ট ম্যাটার যে আপনারা হয়তো বা ওদের এখানে কিছু নাম করা প্লেয়ার আসতেছে না, এস্টাবলিশ প্লেয়ার আসছে না, বাট তার মানে এটা না যে ওয়েস্ট ইন্ডিজ অন্য প্লেয়াররা যে আপনার ওই পর্যায়ে না। ওদের স্ট্যান্ডার্ড কিন্তু অনেক ভালো। সবার শেষ হলো যে মাঠের মধ্যে যারা ভিতরে থাকবে ওদের পারফরমেন্সটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আশা করছি বাংলাদেশ ভালো করবে। উইন্ডিজ সিরিজের প্রস্তুতিও এরই মধ্যে শুরু হয়েছে। দলীয় অনুশীলন শুরু না হলেও ব্যক্তিগত অনুশীলনে ক্রিকেটাররা নিজেদের ঝালিয়ে নিচ্ছেন। ব্যাটিং কোচ হিসেবে সাবেক ইংলিশ ক্রিকেটার জন লুইস ২-১ দিনের মধ্যেই ঢাকা পৌঁছাবেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের আগে আসছেন না স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরি। ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজে তার পরিবর্তে টাইগারদের অন্তর্বর্তী কোচের দায়িত্ব পালন করবেন সোহেল ইসলাম। নিউজিল্যান্ড যখন যাব তখন সে টিমের সাথে থাকবে, এবং ওর পরিবর্তে আমরা সোহেলকে, আমাদের বাংলাদেশি কোচ, ওকে স্পিন কোচ হিসাবে আমরা রাখছি। আমাদের ৩-৪টা লিস্ট ছিল, তার মধ্যে মনে করেন যে আমরা ওর এক্সপিরিয়েন্স প্লাস ও কোথায় কোথায় কাজ করেছে, এর মধ্যে ২-৩ জনকে আমরা বেছে নিয়েছিলাম কোচের মতামত নিয়ে, এবং আমরা সবাই দেখে যে সবার মতামত এক হওয়াতে আমরা ওকে নিয়েছি। রোববার ওয়েস্ট ইন্ডিজ দল ঢাকা আসবে। এরপর করোনা সতর্কতার নিয়মগুলো পালন করে ২০ জানুয়ারি প্রথম ওয়ানডে খেলবে। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। ২ ম্যাচের টেস্ট সিরিজে নিউজিল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশ হয়েছে সফরকারী পাকিস্তান। দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ইনিংস ও ১৭৬ রানের ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছে নিউজিল্যান্ড। সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে সর্বাধিক পয়েন্টের মালিকও ব্ল্যাক ক্যাপস। ক্রাইস্টচার্চে ৩৫৪ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিনের খেলা শুরু করে পাকিস্তান। পেসার কাইল জেমিসনের ক্যারিয়ার সেরা বোলিংয়ে পাকিস্তান অল আউট হয় ১৮৬ রানে। প্রথম ইনিংসে ৫-এর সঙ্গে দ্বিতীয় ইনিংসে ৬ সহ ১১ উইকেট নিয়ে ম্যাচের সেরা পারফর্মার হন জেমিসন। পাকিস্তানের পক্ষে আজহার আলী ৩৭ ও জাফর গহর ৩৭ রান করেন। টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠায় কিউ অধিনায়ক কেন উইলিয়ামসন হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। ইংলিশ ফুটবল ক্লাব টটেনহাম হটস্পার স্টেডিয়ামটি আগেই জনগণের সেবায় উন্মুক্ত করে দেওয়া হয়েছে। ক্লাব কর্তৃপক্ষ যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের কাছে করোনা ভ্যাকসিন দেওয়ার জন্য তাদের স্টেডিয়ামটি ব্যবহারের প্রস্তাব দিয়েছে। গত বছর লকডাউনের সময় এই স্টেডিয়ামটি করোনা রোগীদের চিকিৎসার জন্য ব্যবহার করা হতো। নর্থ লন্ডনে অবস্থিত স্টেডিয়ামটি ১৯ এপ্রিল আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়, তবে স্টেডিয়ামটির একটি অংশ এখনও করোনা টেস্ট সেন্টার হিসেবে ব্যবহার হচ্ছে। ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ জানিয়েছে বর্তমানে ইংল্যান্ডের বিভিন্ন ফুটবল ক্লাবের অন্তত ৪০ জন প্লেয়ার এবং স্টাফ কোভিড পজিটিভ। তবে তালিকায় না থাকায় প্রথম দফায় ভ্যাকসিন নেয়ার সুযোগ পাচ্ছেন না ফুটবলাররা।
দর্শক, এই ছিল আজকের আই স্পোর্টসে। আপনাদেরকে আবারও ফিরিয়ে নিয়ে যাচ্ছি হৃদিতার কাছে মূল সংবাদে। শান, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। যে কোনো পেশাজীবীর কর্মজীবনকে গুছিয়ে দিতে পারে ছাদ কৃষি। শ্রমসাধ্য কাজ হলেও ছাদ কৃষির সৃজনশীলতা মনোজগতে অনেক গুরুত্বপূর্ণ প্রভাব রাখে। এই বিশ্বাস থেকে বাড়ির ছাদে কৃষি আয়োজন এগিয়ে নিচ্ছেন ঢাকা ক্যান্টনমেন্টের বারানটেক এলাকার তরুণ চিকিৎসক হাসিবুর রহমান। দেখুন শাই সিরাজের ছাদ কৃষি রিপোর্ট। পরিসর ছোট হলেও সবুজের আয়োজন বেশ সমৃদ্ধ। 3 বছর ধরে উদ্ভিদ আর ফল ফসলের এই সংসার গুছিয়ে নিচ্ছেন ডক্টর হাসিবুর। বলছেন মূল প্রেরণা টেলিভিশন অনুষ্ঠান, তারপরে ছাদ কৃষির নানামুখী সহযোগিতার সূত্র সামাজিক যোগাযোগ মাধ্যম। যখন স্যার আমি আপনার প্রোগ্রামগুলো দেখি, প্রোগ্রামগুলো দেখার সময় স্যার আমি আমার বাবাকে নিয়ে দেখাতাম, কারণ আমি স্টুডেন্ট থাকা অবস্থায় এটা শুরু করছি, সে কারণে আমার ফিনান্সিয়াল একটা প্রবলেম ছিল। প্রথম 3 মাস আমি টপগুলো রেডি করলাম, 18টা এরকম টপ বানাইছি। একে একে নানা অনুশীলন যুক্ত হয়েছে এই ছাদ কৃষিতে, এমনকি ভার্টিক্যাল কৃষির চর্চাতেও এসছে সাফল্য। ইউটিউবে ভিডিওটা দেখে প্রথমে পাইপটা কিনলাম, কিনে স্যার করাত দিয়ে কেটে কেটে গ্যাসের চুলায় স্যার হিট করলাম। হিট করে স্যার একটা বোতল নিতে হয়, বোতল নিয়ে ব্যান্ড করতে হয়। প্রপার হিট হওয়ার পরে ব্যান্ড করলে এটা রেডি হয়ে যায় স্যার। স্ট্রবেরি। ডক্টর হাসিবুরের এই কৃষি আয়োজনের আরেক ব্যতিক্রম নানান জাতের টমেটো। বলছেন পুষ্টি সমৃদ্ধ এই সবজির প্রতি তার আলাদা টান। F1 হাইব্রিড বাহুবলী টমেটো। বাহুবলী, রাইট স্যার, নামের সাথে তার কাজের খুব মিল। এটা স্যার একটা পিঙ্ক চেরি, এটা মামুনুর রশিদ ভাইয়ের কাছ থেকে আনা। এটা ব্ল্যাক টমেটো তুমি কোথায় পেলা? এটা স্যার কুমিল্লার লালমাই। এটা চেরি, এটা পিয়ার্স। এটা পিয়ার্সের শেপটা হলুদ কালার হবে। এটা কি ভ্যারাইটি? বিফ স্টাক বলে এটাকে স্যার। ফল ফসলে সমৃদ্ধ হয়ে ওঠা এই ক্ষেত্র নিয়ে এখনো অনেক স্বপ্ন ডক্টর হাসিবুরের। বায়োফ্লকের মাধ্যমে এটা স্যার আমার একটা পরীক্ষামূলক এক্সপেরিমেন্ট। কিছু নিয়ম কানুন মেনে চলতে, এটা আয়ত্ত করতে পারলে স্যার আমরা বড় আকারে শুরু করবো। অ্যাকোয়াপনিক একটা সিস্টেম করার চিন্তা ভাবনা আছে স্যার। ছোট্ট পরিসর কিন্তু চমৎকার একটি ফসলি উঠোন, যেখানে অর্থ, পুষ্টি, পরিবেশ এবং পরিবারের সবার সমন্বিত উদ্যোগের একটি ছাদ কৃষি, যেটি গত 3 বছর ধরে খুব আস্তে আস্তে ডক্টর হাসিবুর রহমান তৈরি করেছেন, যেটি অন্যান্য তরুণদের জন্য অনুকরণীয় হতে পারে। ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার বারানটেক থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। দর্শক, বিস্তারিত ছাদ কৃষি প্রতিবেদনটি দেখবেন বৃহস্পতিবার বিকেল 3:05 হৃদয় মাটি মানুষের ডাক অনুষ্ঠানে। এবারে ইস্পাহানি ভ্যাকসিন সংবাদ অগ্রগতি। ফাইজার বায়োএনটেকের করোনা ভাইরাসের ভ্যাকসিন অনুমোদন দিতে যাচ্ছে অস্ট্রেলিয়া। ম্যাচের শুরু থেকে ভ্যাকসিন দেওয়া শুরু করবে তারা। ব্রাজিল সরকার এখনো কোনো ভ্যাকসিনে অনুমোদন না দিলেও টিকার জন্য 3 কোটি সিরিঞ্জ এবং সুই মজুদ রেখেছে। প্রথমে স্বাস্থ্যকর্মী ও পরবর্তী ধাপে গ্রামীণ এলাকায় বসবাস করা প্রবীণ জনগোষ্ঠীকে টিকা দেবে মেক্সিকো। মেক্সিকোর এই পরিকল্পনার বাস্তবায়ন নির্ভর করছে চীনা ভ্যাকসিন ক্যানসিনো অনুমোদন পাওয়ার পর। ক্যানসিনোর একটি মাত্র ডোজ এবং সংরক্ষণে তাপ অনুকূল ব্যবস্থার প্রয়োজন পড়ে না। অশোক লেল্যান্ড ফাদা অটোস বিরতি নিচ্ছে। বিরতি পর অন্যান্য সংবাদের সাথে আরো জানিয়ে ফিরব। খান বলেছেন, এখন থেকে রোহিঙ্গা ক্যাম্পের মূল নিরাপত্তার দায়িত্বে থাকবে পুলিশ। প্রয়োজনে র্যাব, বিজিবি ও সেনাবাহিনী তাদেরকে সহায়তা করবে। দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বল প্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইন শৃঙ্খলা সম্পর্কিত জাতীয় নিরাপত্তা কমিটির প্রথম সভা হয়। বৈঠকের ক্যাম্পের চারদিকে কাঁটা তারের বেড়া তৈরি হয়। রোহিঙ্গাদের যত্রতত্র ঘোরাঘুরি নিয়ন্ত্রণ, ইয়াবা ব্যবসায় নজরদারি বাড়ানো সহ নানান বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, যে সকল রোহিঙ্গা পরিবার ভাসানচরে যেতে চাইবে তাদের সেখানে পাঠানো হবে। দ্রুততম সময়ের মধ্যে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে সরকার কাজ করছে, জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা মনে করি আমাদের মূল কাজটি হলো তাদেরকে ফিরিয়ে দেওয়া। ওখানে তাদের এই প্রত্যাবাসনের জন্য আমাদের যা যা করণীয়, আমাদের পররাষ্ট্রমন্ত্রী মহোদয় আমাদের এখান থেকে যা যা করণীয় আমরা করে যাচ্ছি।
পররাষ্ট্রমন্ত্রী মহোদয় ইতিমধ্যেই 2-3 জায়গায় চায়নার সঙ্গে এবং জাপানের সঙ্গে জার্মানের সঙ্গে মিটিং করেছে। যাদেরকে আইডেন্টিফাই করা হয়েছে, তাদের সরকার যাদের আইডেন্টিফাই করেছে, তারা সেইগুলো হয়তো যাওয়া শুরু হবে। এইটা আমাদের পররাষ্ট্রমন্ত্রী আমাদের এই সভাতে জানিয়েছেন। এবারে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় 2 আসনের সিনেট নির্বাচনে একটিতে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী রাফায়েল ওয়ার্নক জয়ী হয়েছেন। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এই তথ্য জানিয়েছেন। মঙ্গলবারের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী কেলি লেফলারকে হারিয়েছেন ওয়ার্নক। 2 দশক পর রিপাবলিকান ঘাঁটি বলে পরিচিত রাজ্যটিতে কোনো ডেমোক্র্যাট প্রার্থী জয় পেলেন। অন্য আসনে ডেমোক্র্যাট প্রার্থী জন অসফ এগিয়ে থাকলেও রিপাবলিকান ডেভিড পার্ডুর সঙ্গে তার হাড্ডাহাড্ডি লড়াই চলছে। মঙ্গলবারের এই সিনেট নির্বাচনে প্রায় 45 লাখ ভোটার তাদের রায় দিয়েছেন। রান অফ ভোটের ক্ষেত্রে এটি নতুন রেকর্ড। সোশ্যালিজম ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ। সারা দেশের স্কুলে স্কুলে চলছে বই উৎসব। করোনা মহামারীর কারণে সীমিত পরিসরের মধ্যেও আনন্দ নিয়ে উৎসবে অংশ নিচ্ছেন শিক্ষার্থী এবং অভিভাবকেরা। তারা বলছেন বই পেয়ে অনেক খুশি তারা। মোসাম্মলিকের রিপোর্ট। 17 মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। করোনা মহামারীর কারণে সময়মতো শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া নিয়ে আশঙ্কা থাকলেও তা দূর করে 31 ডিসেম্বর বই উৎসবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই বই বিতরণ কার্যক্রমের জন্য খোলা হয় বিদ্যালয়। প্রতি শ্রেণীতে 3 দিন করে দেয়া হচ্ছে বই। চলবে 12 জানুয়ারি পর্যন্ত। এই বইটা এখন আমাদের পড়ালেখার উপকারে হবে। এখন এতদিন তো বই দেয় না, আজ এই মাসে বইটা দিয়েছে, অনেক আনন্দ লাগছে। আজকে প্রথম দিন আমরা এই যে সবাই একসাথে হলাম, আমার অনেক আনন্দ লাগছে। মানে অনেকদিন পর স্কুলে আসতে পারলাম, এই করোনার জন্য তো স্কুলে আসতে পারি না, অনেকদিন পর আসলাম, ভালো লাগতেছে। শিক্ষকরা বলছেন বই বিতরণের কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এক ভালো লাগার পরিবেশ তৈরি হয়েছে। প্রতিদিন একটা করে সেকশন 2 শিফটের আমরা বই দিচ্ছি। এইভাবে বাচ্চারা বই পাচ্ছে, আনন্দ করছে, তখন মনে হয় আমার জীবনে আর কোনো কিছু করতে আসে নাই। বাচ্চারাও আনন্দ, আমরাও আনন্দ, আমরাও খুশি। তবে শিক্ষার্থীর সংখ্যা বেশি থাকলে প্রয়োজনে তারা বই বিতরণের সময় বাড়াতে পারে। বিশ্বের উন্নত কিছু দেশ বইয়ের সঙ্গে জুতা, মোজা, এমনকি ব্যাগও দিয়ে থাকে। তবে বাংলাদেশ অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বেশি সংখ্যক শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে সবগুলো পাঠ্য বই তুলে দিয়ে। দীর্ঘদিন পর বিদ্যালয়ে বই নিতে এসে শিক্ষার্থীরা বলছে, করোনার মতো এমন কালো থাবার মধ্যেও এই যে নিজের হাতে এসে বইটি গ্রহণ করলো, এই আনন্দ কোনো কিছুর সঙ্গেই তুলনা চলে না। ঢাকার মিরপুরের উপশহর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল। এবার অর্থনীতি সংবাদ। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার বিক্রম কে দোরাইস্বামী বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে ব্যবসা বাণিজ্যে বিস্তৃতি বাড়ানোর অনেক সুযোগ রয়েছে। এই জন্য 2 দেশের মধ্যে কানেক্টিভিটি ও লজিস্টিক সাপোর্ট আরও বাড়ানোর উদ্যোগ নিতে হবে। ইন্ডিয়ান ইম্পোর্টার্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি IECCI এর আয়োজনে হাই কমিশনারকে দেওয়া সংবর্ধনায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথা বলেন। অনুষ্ঠানে বক্তৃতা করেন IICCI প্রেসিডেন্ট অতুল কুমার সাক্সেনা, হামিম গ্রুপের চেয়ারম্যান একে আজাদ, বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়াল এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের পরিচালক যশোদা জীবন দেবনাথ। ভারতের হাই কমিশনার বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে এখন সুন্দর বাণিজ্য সম্পর্ক বিরাজ করছে। The sky is the limit given the connectivity that we have between us culturally and otherwise. But the 3 or 4 main lines of effort that we should look at include industry, include transportation and logistics services, and they include the opportunities for enhancing people-to-people connectivity. In other words, the services industry. এবারে চট্টগ্রাম সংবাদ।
চট্টগ্রামে লেবু ফসলের সম্প্রসারণ ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় দিনব্যাপী আঞ্চলিক কর্মশালা হয়েছে। চট্টগ্রামের আগ্রাবাদে আঞ্চলিক কার্যালয়ের সভাকক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে কর্মশালা হয়। অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আসাদুল্লাহ। সভাপতিত্ব করেন আঞ্চলিক কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মঞ্জুরুল হুদা। বক্তৃতা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংঘ নিরোধ উইং পরিচালক ডক্টর মোহাম্মদ আজহার আলিম, প্রকল্প পরিচালক ফারুক আহমেদ সহ অন্যরা। কর্মশালায় 5 জেলার শতাধিক কর্মকর্তা ও কৃষক উপস্থিত ছিলেন। পূবালী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। নওগাঁ সদর উপজেলা দিঘলি বিলে অবৈধভাবে মাছ শিকার করছে একটি প্রভাবশালী চক্র। এতে বঞ্চিত হচ্ছে বিল পাড়ের কয়েক হাজার মৎস্যজীবী পরিবার। প্রভাবশালী চক্রটি বিলের বড় একটি অংশ দখল নিয়ে রেখেছে। নওগাঁ থেকে ইমরুল কায়েসের পাঠানো তথ্য ভিডিওতে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। নওগাঁ সদর উপজেলার দিঘলি বিল এ অঞ্চলের অন্যতম বৃহৎ প্রাকৃতিক জলাশয়। এই বিলের ওপর নির্ভরশীল কয়েক হাজার মৎস্যজীবীর জীবন জীবিকা। এলাকার প্রভাবশালী একটি চক্র জলাশয়ের বিশাল অংশে বাঁশের বানা দিয়ে ঘিরে এবং বিভিন্ন জায়গায় মাটি উঁচু করে দখল করে নিয়েছে। খাস জমি হওয়া সত্ত্বেও প্রকৃত মৎস্যজীবীরা সংরক্ষিত এলাকায় প্রবেশ করতে পারছে না। কৃষক লোকেরা বানা দিয়ে রাখছে, সেখানে বানার আশপাশে আমাদের জাল ফেলতে দিচ্ছে না। তারপরে যারা কুয়া খনন করছে আমাদের খাদ জায়গায়, তারা কুয়ার আশপাশে আমাদের যেতে দিচ্ছে না। সরকারি খুঁড়া থেকে গেছে, ওটি কাটা কুয়া লাগাছে, আমরা সেখানে মাছ মারতে পারছি না, ধরতে পারছি না। এই জিনিসটা দেখো, ওদের সরকারি জিনিস, অথচ গৃহস্থ লোক ভোগ দখল করে খাচ্ছে। আমাদের খাওয়ার মতো কোনো বুদ্ধি নেই। বিষয়টি সম্পর্কে অবগত নয় বলছে স্থানীয় মৎস্য বিভাগ। জানার পরে আমরা তাৎক্ষণিকভাবে এই যে খাস জলাশয়টি দখল যারা করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছি এবং খুব দ্রুতই আমরা এই বানাগুলো অপসারণ করার জন্য আমাদের উপজেলা মৎস্য কর্মকর্তা এবং প্রশাসনিক কর্মকর্তাদের সহায়তায় বানা উচ্ছেদের ব্যবস্থা গ্রহণ করব। নওগাঁ জেলায় যেমন বিশাল বিশাল উন্মুক্ত জলাশয় রয়েছে, এসব জলাশয়ে অবাধে মাছ আহরণের অনুকূল পরিবেশ গড়ে তোলার দাবি মৎস্যজীবীদের। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। দীর্ঘ 7 মাসেও ঘুরে দাঁড়াতে পারেনি ঘূর্ণিঝড় আম্পানে বিধ্বস্ত সাতক্ষীরা উপকূলীয় এলাকার মানুষ। বেড়িবাঁধ সংস্কার না হওয়ায় এখনো জোয়ারে ডুবে যাচ্ছে আশাশুনি উপজেলার প্রতাপনগর ও শ্রীউলা ইউনিয়ন। জলাবদ্ধতা স্থায়ী রূপ নেওয়ায় অনেকে আশ্রয় নিয়েছেন বেড়িবাঁধের উপর। সাতক্ষীরা থেকে আবুল কালাম আজাদের তথ্য, ভিডিওচিত্রে শমিক আহমেদের রিপোর্ট। 20 মে ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে লণ্ডভণ্ড হয় সাতক্ষীরার উপকূলীয় এলাকা। বিভিন্ন স্থানে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয় গ্রামের পর গ্রাম। বিধ্বস্ত হয় অসংখ্য ঘরবাড়ি ও স্থাপনা। 7 মাসের বেশি সময় পার হলেও এখনও পানির নিচে হাজারো ঘরবাড়ি। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। আশাশুনির 2 ইউনিয়নে বেড়িবাঁধে বসবাস করছেন প্রায় 500 মানুষ। খাদ্য, সুপেয় পানি, স্যানিটেশন ও শীতে দুর্ভোগ চরমে। করোনা পরিস্থিতিতে কর্মহীন জনগোষ্ঠী পড়েছে জীবিকার ঝুঁকিতে। সব নদী হয়ে গেছে বাবা, সব নদী হয়ে গেছে। এখন পাগলের মতন পথে আছি বাবা পুড়ে। এই শীতের সময় বাসায় অনেক ছেলেমেয়ের অনেক সমস্যা হচ্ছে। আমাদের এই তাবুর পুরুষ লোক সবাই চলে গেছে বাইরে কাজে কামে। এখন এই বাসা বাড়িতে এখানে থাকি 6 মাসের মধ্যে কোনো বিদ্যুৎ নেই। এর আগে ছিল বিদ্যুৎ। বানতে এলো, তারা কাজ করতে করতে ফেলাইতেই তারা চলে গেছে। আমরা এখন খুব বিপদের মধ্যে। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, আম্পানে ক্ষতিগ্রস্ত এলাকায় খাদ্য ও নগদ সহায়তা এবং সরকারের সামাজিক নিরাপত্তা প্রকল্পের কার্যক্রম চালু আছে। সরকারের পক্ষ থেকে যতটুকু এখানে ত্রাণ সামগ্রী বলতে আমাদের তাদেরকে চাল বা কিছু নগদ অর্থ এটুকু তাদেরকে করা হয়েছে। আর আমাদের যারা এনজিও লেভেল যারা আছে তাদের মাধ্যমে আমরা নগদ অর্থ এবং তাদের কিছু যে শেল্টার মেরামতের কিছু অর্থ এখানে দেওয়া হয়েছে। আম্পানে ক্ষতিগ্রস্ত এলাকায় 1300 ঘর নির্মাণ পরিকল্পনার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। মুজিব বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী এই জেলাতে এখন পর্যন্ত 1000 ঘর দিয়েছেন এবং আরও 300 ঘর এটা পাইপলাইনে আছে। শুষ্ক মৌসুমের মধ্যেই বেড়িবাঁধ সংস্কার করার দাবি জানিয়েছেন দুর্গত মানুষ।
সৌমিক আহমেদ, চ্যানেল আই। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। করলা ক্রস নামে নতুন হাইব্রিড গাড়ি বাজারে এনেছে নাভানা লিমিটেড। ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে স্টাইলিশ ক্রসভার মডেলটি উপস্থাপন করা হয়। সিঙ্গাপুর থেকে অনলাইনে অতিথি ছিলেন টয়োটা টুশো প্যাসিফিকের জেনারেল ম্যানেজার ইয়াসুহিরো মিউরা। অনুষ্ঠানে ছিলেন নাভানা লিমিটেডের অপারেটিভ ডিরেক্টর হামিদুর রহমান সাইমন এবং টয়োটা টুশো কর্পোরেশনের চিফ রিপ্রেজেন্টেটিভ এবং জেনারেল ম্যানেজার তোর মোরি। হাইব্রিড ছাড়াও করলার নতুন মডেলটিতে টয়োটার সবচেয়ে আধুনিক প্রযুক্তি টয়োটা নিউ গ্লোবাল আর্কিটেকচার টেকনোলজি রয়েছে। গাজীপুরের শ্রীপুরে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এমসি বাজার উপশাখা চালু হয়েছে। ভিডিও কনফারেন্সে কার্যক্রম উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী। সেই সময় উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ এবং মোহাম্মদ মোস্তফা খায়েব, উপব্যবস্থাপনা পরিচালক জহরুল হক, মাসুদুর রহমান শাহ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। আবার অশোক লেল্যান্ড ইফাদরস বিরতি নিচ্ছে, ফিরে এসে যা দেখবেন। রাজধানী কারওয়ান বাজার স্থানান্তরের উদ্যোগ। বাজার সরিয়ে নেওয়ার উদ্যোগের কথাও জানান মেয়র। আবারও অশোক লেল্যান্ড ইফাদরস বিরতি, ফিরে এসে যা দেখবেন।